আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে গেছি, একটা জায়গায় যাব। আজকে যাব হচ্ছে দুর্গাপুর। আমার জেলা হচ্ছে নেত্রকোনা, তবে নেত্রকোনার যে কলমাকান্দা উপজেলা এখানে হচ্ছে আমার বাড়ি, আর দুর্গাপুর হচ্ছে আমার পার্শ্ববর্তী উপজেলা। তবে এই দুর্গাপুরে হচ্ছে আমার কলেজ, মানে আমি দুর্গাপুরে পড়াশোনা করি। তো আজকে কলেজে একটু কাজ আছে, যার কারণে সকাল সকালই বেরিয়ে গেছি। তো ভাবলাম যে যাওয়ার পথে আপনাদেরকে দেখাই দুর্গাপুর উপজেলাটা। আর দুর্গাপুর কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের একটা লীলাভূমি। তো দুর্গাপুর উপজেলা কিন্তু অনেক অনেক সুন্দর। তো আমার সাথে থাকেন, আজকে আপনাদেরকে দুর্গাপুর উপজেলা আর আমার কলেজটা ঘুরে দেখাবো। একটানা কয়েকদিন রোদের পরে আজকে কিন্তু একদম মেঘলা মেঘলা একটা ওয়েদার। তো যার কারণে আমি ছাতা নিয়ে বেরিয়ে গেছি। বলা তো যায় না যদি বৃষ্টি নামে, কারণ দিন অন্ধকার হয়ে রয়েছে। আমাদের বাড়ি থেকে দুর্গাপুর যাওয়ার আরেকটা রাস্তা আছে, ওইটা হইতেছে কলমাকান্দা দিয়া যাওয়া লাগে। তো কলমাকান্দা দিয়া যাইলে অনেকটা দূর হয়ে যায়, যার কারণে আমি আমাদের যে বর্ডার রুট আছে এই রুট দিয়ে যাওয়া আসা করি। তো বর্ডার রুট দিয়ে কিন্তু অনেকটাই সহজ আর অনেকটাই কাছে, কারণ বর্ডার রুটে অনেক সুন্দর পাকা এক রাস্তায় যাওয়া যায়। বাড়ি থেকে বের হয়ে যে এই কাঁচা রাস্তায় প্যাক কাদা পার হইয়া, এই যে পানি একটু পর পর এটা পার হইয়া যায় হচ্ছে আমাদের মেন রাস্তায় ওঠা লাগে। এই তো আমি এখন বর্ডার রোডে আছি আর অপেক্ষা করতেছি অটোর জন্য। রাস্তাঘাট একদম ফাঁকা, কোনো মানুষ নাই। অনেকক্ষণ ধরে বসে রয়েছি, কোনো অটো নাই, কারণ আমি একদম সকালবেলা বেরোছি। তো এখন অটো তেমন একটা চলাফেরা নাই। ওই দিক দিয়ে একটা অটো আসতেছে, দেখি ওইটাতে যাওয়া যায় কিনা। ফাইনালি আমি একটা অটো পাইছি। তো এই অটো ধইরা আমি কিন্তু পুরা রাস্তা যাইতে পারবো না, মাঝখানে আমার অবশ্যই থামতে হইব, মানে নদী আছে মাঝখানে একটা। তো ওই নদীতে থাইমা তারপরে কিন্তু আবার আরেক অটো নিতে হইব। তো এই যে দেখতে পারতেছেন, এটা হইতেছে আমাদের এলাকার সবচাইতে বড় নদী, নাম হচ্ছে মহাদেও নদী। তো এই নদীর উৎপত্তি হচ্ছে ভারতের মেঘালয় থেকে। তো এই নদীতে এই বান আসে, আবার এই কিন্তু একদম শুকনা চর ভাসে। তো আজকে দেখা যায় মাঝখানে কিছুটা পানি আছে, তো এই পানিতে নৌকা দিয়ে পার হওয়া লাগবো। তো জনপ্রতি 5 টাকা করে কিন্তু একটুক পানি পার করে দেয়। তো সকালবেলায় এখন পানি নৌকা দিয়ে পার হওয়া লাগতেছে, বিকালবেলা দেখা যায় যে হাইটটাই পার হওয়া যায়। তো ওই যে দূরের পাহাড়গুলা দেখতে পারতেছেন, তো এই দিক দিয়ে এই পাহাড়গুলা কিন্তু সব ইন্ডিয়াতে পড়ছে। তো এই নদীর পানি কিন্তু অনেক স্বচ্ছ থাকে, কিন্তু যেহেতু বৃষ্টিতে মানে পানি আসছে ঢল, যার কারণে কিন্তু পানিটা একটু ঘোলা। তো যাই হোক, নৌকা কিন্তু পারে ভিড়ছে, এখন আমি নৌকাতে উঠে গেছি। তো আমাদের নৌকা কিন্তু এখনো ছাড়ে নাই। তো নৌকাতে উঠা একটা কথা মনে পড়লো, আজ থেকে আরো 6-7 বছর আগে কিন্তু আমি এই নৌকা দিয়ে ডেইলি পার হইতাম এই নদী। কারণ আমি যে স্কুলে পড়াশোনা করতাম আমার বাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার দূরে, আর একদমই পায়ে হেঁটে যাওয়া আসা করা লাগতো। ওই সময় আমাদের এদিকের বর্ডার রুটটা ছিল কাঁচা মাটির রুট, তখন কিন্তু গাড়ি চলাচল করতো না, একদম হাইটটা যাওয়া লাগতো। তো প্রত্যেক দিন সকাল 8টায় বাড়ি থেকে বের হইতাম, আর মাগরিবের আজান দিত বাড়িতে যাইতে। তো অনেক কষ্ট করে স্কুলে যাইতাম। এখন মানুষের যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত হয়েছে, এখনকার বাচ্চারা অটো দিয়ে 10 টাকা দিয়ে আইসা পড়তে পারে, আর আমরা কত কষ্ট করে আসছি। যাই হোক, এই কথাগুলো মনে পড়ে। তো ফাইনালি আমি নদী পার হইয়া এখন আবার উঠে গেছি অটোতে, মানে দুর্গাপুরের অটোতে। তো এই বর্ডার রুট পুরাটাই কিন্তু পাকা, একদম সুন্দর। আর এই বর্ডার রুটটা যেহেতু বাংলাদেশের শেষ সীমানা ঘেঁষা, যার কারণে কিন্তু ওই পারের পাহাড়গুলা খুব সুন্দর দেখা যায়। তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় সাইডের যে পাহাড়গুলা, এগুলা দেখতে দেখতে কিন্তু মানে জার্নির একটুও
কষ্ট অনুভব হয় না, আর কোন দিক দিয়ে যে রাস্তা শেষ হয়ে যায় তাও কিন্তু বোঝা যায় না। তো ফাইনালি আমি কিন্তু আমার কলেজে এসে পড়ছি, মানে আমাদের দুর্গাপুর উপজেলাতে এসে পড়ছি। তো আমি কলেজে এখন ঢুকতেছি। আমার কলেজে একটা ছোট্ট কাজ আছে। এটা হইতেছে আমাদের কলেজের সামনের রাস্তা। তো আমাদের কলেজ কিন্তু দুর্গাপুর উপজেলা যে বাজারের থেকে একটু সাইডে। তো বাজারের ভিতরে আজকে আমি ঢুকবো না, কারণ আমার কলেজে শুধু কাজ। তো কলেজের সাইডের এই রাস্তাগুলা কিন্তু আগে ছিল না, এখন রাস্তাটা হওয়াতে কিন্তু আমাদের আর কাদা পাড়াইতে হয় না। তো মাঠের মধ্যে দেখতে পারতেছেন অনেক কিন্তু পানি আর পেক কাদা। যাই হোক, ওই সাইডের যে নীল বিল্ডিংটা দেখতে পারতেছেন এটা হইতেছে গিয়ে মহিলা ডিগ্রি কলেজ। মানে আমি যে কলেজে আছি এটা হচ্ছে সরকারি কলেজ, আর ওই সাইডেরটা হচ্ছে মহিলা কলেজ। তো আমার কলেজে ছোট্ট কাজ ছিল, তো কাজটা শেষ করে আমি বের হয়ে গেছি। এখন আর আমি বাজারে না যাই, সরাসরি বাড়ির দিকে রওনা দিতেছিলাম। তো ওই সময় ভাবলাম যে একটু পাহাড়ে ঘুরে আসি। তো আমার কলেজের কাজ শেষ, এখন বেরিয়ে পড়ছি একটু দুর্গাপুরের এদিকে একটা পাহাড় আছে, মানে গারো পাহাড়। তো এখানে ভবানীপুর জায়গার নাম। তো এখন যাইতেছি হলো ভবানীপুরে, সাথে থাকেন। আর এটা আমারও ফার্স্ট টাইম ভবানীপুর পাহাড়ে যাওয়া, এর আগে আমিও যাই নাই। তো আজকে দুর্গাপুর উপজেলা শহরের ভিতরে না ঘুরে আপনাদেরকে সরাসরি নিয়ে যেতেছিল পাহাড়ে। এই ফাঁকে ছোট্ট করে একটা কথা বলি, আপনারা হয়তো নোটিস করতে পারছেন যে আমি দাঁতের একটু কাজ করাইছি, মানে কলেজ থেকে বেরোয় একটু দাঁতের কাজ করাইছিলাম, কারণ আমার মাঝখানে দাঁতটা ভেঙে গেছিল। তো ওইটারই ছোটখাটো একটু রিপেয়ারিং করছি আর কি। এখন বিকাল হয়ে গেছে, 3টা বাজে, সব বাচ্চাদের কিন্তু স্কুল ছুটি হয়ে গেছে। আর এই রাস্তাটা হলো পিচ রাস্তা, দুই সাইডে সবুজ গাছপালা, তো অনেক সুন্দর লাগে। এই যে রাস্তার মধ্যে দেখেন চলতে পথে দেখলাম অনেক অনেক স্ল্যাব না কি বলে এগুলা বানায় রাখছে। এই যে এই সাইডেও এগুলা সম্ভবত সোমেশ্বরী নদীর পাড়ে দেওয়া হইব আর কি, কারণ সোমেশ্বরী নদীর দিনে দিনে কিন্তু ভাঙন শুরু হয়েছে। তো আপনাদেরকে আজকে সোমেশ্বরী নদীও দেখাইতে পারলাম না। দুর্গাপুরের প্রাণ যেটা প্রাণ বলে সোমেশ্বরী নদী, বলতে বলতে সামনে কিন্তু সোমেশ্বরী নদী পেয়ে গেছি। তো আমি ভাবছিলাম যে আজকে সোমেশ্বরী নদীটা আপনাদেরকে দেখাইতে পারবো না। এই যে দেখেন আমরা একদম সোমেশ্বরী নদীর যে মেন মাথা এই জায়গায় চলে আসছি। তো আমি কিন্তু এই ভবানীপুর প্রথম আসছি, যদিও দুর্গাপুর আমার সবসময় আসা যাওয়া করা হয়, কারণ দুর্গাপুরে আমি পড়াশোনা করি। তো এই জায়গা দিয়ে যে সোমেশ্বরী নদী দেখা যায় এটা আমি জানতাম না। তো এখন ঢুকতে ঢুকতে দেখি যে সোমেশ্বরী নদী, এই যে দেখেন আমার পিছনে নদীটা। আর এই মাত্র এই যে অটোটা গেল আমাদের ক্রস করে, এই অটোটা কিন্তু সরাসরি ঢুকছে হলো ইন্ডিয়া। কারণ হচ্ছে এই যে পিলারটা দেখতে পাচ্ছেন, এইটুকু হচ্ছে বাংলাদেশ আর পিছনে কিন্তু ইন্ডিয়া। সামনে আগাইলে যে আমি মানে ইন্ডিয়াতে আছি, আর যদি পিছনে আরেকটু এদিকে যাই তাহলে হলো বাংলাদেশ। তো এর দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানুষও মাছ ধরতে কিন্তু ইন্ডিয়ার দিকে যাইতেছে, যে এক আঙ্কেল। তো এই জায়গাটা ভালোই লাগছে আমার। এখানে একটা বট গাছ আছে, সুন্দর, অনেক বিশাল। তো আমি যতটুকু শুনলাম এই বট গাছের বয়স নাকি 3 থেকে 400 বছর পুরনো, সঠিকটা জানি না। এই যে দেখেন কত বিশাল বড় এই বট গাছটা। ভালো। দুর্গাপুর শহরের প্রাণ হচ্ছে এই সোমেশ্বরী নদী। তো এদিক থেকে কিন্তু একটু চিপা দেখা যায়, তো পিছন সাইডটা দিয়ে কিন্তু অনেক চওড়া আরো, কারণ নদীর পার ভাঙতে ভাঙতে একদম বিশাল হয়ে গেছে। আর এই দিকটা হলো ভিতরে ইন্ডিয়া, এই নদী তো ইন্ডিয়া থেকে উৎপত্তি হয়েছে। তো এই দিকটা হলো ইন্ডিয়া ঢুকা যায়, আর এই যে সামনে হলো ইন্ডিয়ার পিলার। তো যাই হোক, নদীরটা একটু দেখাই দিলাম, নদীর ভিতরে আর নামলাম না। আর ওই দিকটা হলো যে মেঘালয় পাহাড়গুলা দেখা যায়। এই জায়গায় সুন্দর বাতাস বইতেছে একদম। তো বট গাছের ছায়ায় কিন্তু সুন্দর বাতাস এমনিতেও বসে, অনেক সুন্দর। এদিকে নদী আর একদিকে পাহাড়, আর একদিকে হলো বট গাছ। এই যে আমার পিছনে একদিকে পাহাড় আর একদিকে হলো সোমেশ্বরী নদী। তো সোমেশ্বরী নদীর পানি আর বালুগুলো সারা বাংলাদেশের জন্য বিখ্যাত, কারণ সারা বাংলাদেশে সোমেশ্বরী নদীর বালু কিন্তু সাপ্লাই করা হয়। আর এত পরিষ্কার পানি, এত সুন্দর পানি। এই যে দেখেন পিছনে বিশাল বড় নদী কিন্তু এটা। এই যে বিশাল বট গাছটা, এই বট গাছের জন্য কিন্তু এই জায়গার নাম হচ্ছে গিয়া বটতলা। তো বটতলার পরে দিয়ে হচ্ছে ভবানীপুর। এখন আমরা যাব হলো ভবানীপুর, নদীর তীর দিয়ে কিন্তু একদম যাওয়া লাগে ভবানীপুর। তো এখন যাই ভবানীপুর। আমি লাইফে ফার্স্ট টাইম যাইতেছি, আর আপনাদেরকে দেখাবো।
এই পাশে যে পাহাড়গুলা দেখছেন, এই পাহাড়গুলা সম্পূর্ণই কিন্তু পড়ছে ইন্ডিয়ায়। আবার এই সাইডে হচ্ছে এই নদীর ওই পাড়ের বাংলাদেশে পড়ছে, আর মাঝখান দিয়ে রাস্তাটাও বাংলাদেশ। মানে দুই দেশের মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি আর কি। ওই যে সামনে দেখতে পাচ্ছি একটা বাঁশের ব্রিজ, খুব সুন্দর। এগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড়গুলা। আর এই যে বাঁশের না তো, এটা কাঠের ব্রিজ। সাবধান। ভাঙ্গে গেলে আল্লাহ 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 আল্লাহ। যে লড়াচড়া করে এটা ঠিক মতো ঠিক করা হয়েছে না, পুরানো হয়ে গেছে একদম। তো এদিকে আগে মনে ব্রিজ ছিল, এই ব্রিজটা ভেঙে গেছে দেখা যায়। আর এই জায়গাটার নামই হচ্ছে ভবানীপুর। অনেক সুন্দর একদম, মানে নদী পাহাড় এমন কোনো জিনিস নাই যে এই জায়গার মধ্যে নাই, সবকিছু মিলাই কিন্তু অসাধারণ। তো এই ভবানীপুরে আরেকটা কাহিনী আছে। এখানে কিন্তু যখন ওই ধান কাটার সময় হয় তখনই কিন্তু ঝাঁকে ঝাঁকে হাতি নামে। তো যে জায়গায় হাতি নামে আমরা এখন ওই জায়গায় যাচ্ছি। তো এখানে কিন্তু হাতি নামে মানুষরা অনেক অত্যাচার করে, বন্য হাতি যেগুলা। ওই যে সামনে কিছু এখানের স্থানীয় আদিবাসী মহিলাদের দেখতে পাচ্ছেন, সবাই বাজার করে যাচ্ছে। আমার কাছে মনে হইতেছে আমি এখন সিলেট চা বাগানে আছি, যদিও আমি কোনো সময় সিলেট চা বাগান যাই নাই। কিন্তু ওই যে সবুজের মাঝখান দিয়ে ছোট্ট সরু রাস্তা, তো মনে হইতেছে যে দুই পাশে চা বাগান, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। একদম মনে হইতেছে যে আকাশটা মাটির সাথে মিশে রয়েছে, মানে অনেক সুন্দর লাগতেছে। আমি তো এই যে ভবানীপুরের যে জায়গার কথা বলছিলাম, যে এখানে বন্য হাতি নামে, এই যে এই যে জায়গাটা ধান লাগাইছে এখানে মূলত নামে। এই যে জায়গায় এইটুক জায়গা যে এইখানে কিন্তু হাতি নামে আর অনেক ক্ষতি করে। তো এই কারণে যে চতুর্দিকে কিন্তু বেড়া দেওয়া, ওই পাশেও কিন্তু বেড়া দেওয়া। আর এইদিকে এই যে সোমেশ্বরী নদী থেকে বালু তোলা হয়েছে, এই বালুগুলা বিক্রি করা হয়। আর ওই পারে কিন্তু রানীখং মিশন, তো এই দিক দিয়েও যাওয়া যায়। আবার আরেকটা রাস্তা আছে নদী পার হইয়া, শিবগঞ্জ দিয়া, ওই দিক দিয়েও যাওয়া যায়। আজকে শুধু সোমেশ্বরী নদীর এই পাড়টা দেখাইতেছি, আর অনেক কিছু দেখার যা আছে দুর্গাপুরের সব কিন্তু নদীর ওই পারে। তো ওই পারে ইনশাল্লাহ একদিন যাব। আজকে শর্টকাটে আপনাদেরকে নিয়ে একটু ঘুরলাম, এইটুকুই আর কি। তো এখন আমরা ভবানীপুর থেকে আর একটু সামনের দিকে ঢুকতেছি। মূলত আমরা কিন্তু ইন্ডিয়া এক পাশে রাখা মানে যাইতেছি। তো এখন যা আর একটু সামনের দিকে যতটুকু যাওয়া যায় আর কি, বাংলাদেশের সীমানা যতটুকু আছে। এদিকে রাস্তাগুলা কিন্তু খুব সুন্দর, মাটির হইলেও দুই পাশে সবুজ, মাঝখান দিয়া রাস্তা, তবে একদম নির্জন, বাড়িঘর খুব কম। এই যে কি অবস্থা এই দিক দিয়ে যাওয়ার সময়। আমি নামি বিপজ্জনক জায়গায় আমার নামাই দিবা, বুঝছো? আমি এখন মরতে চাই না। এই যে এখানে কিন্তু খুব কম বাড়িঘর, এগুলো অবশ্য আমাদের বাংলাদেশের বাড়িঘরই। এই পাশের গুলা বাংলাদেশের বাড়িঘর, আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। এই যে এইদিকে সব ফসলের ধান, আর এই ধানগুলাই খাওয়ার জন্য মূলত হাতির পাল নামে। আমরা এখন ভবানীপুরের একদম লাস্ট সীমানায় আছি। তো এখানে একটা সুইচ গেট আছে, মানে পানির। তো এই সুইচ গেটটাও একটু দেখা দেয় আসছি যখন। এটা মূলত হচ্ছে ভারত বাংলাদেশের সুইচ গেট, মানে যখন আর কি পানি তারা ইচ্ছা করে আটকে রাখে, তারপরে আবার পানি ছাড়ে। তো
তো যে এই পাশের পানিটা কিন্তু যখন শুষ্ক মৌসুম থাকে তখন কিন্তু আটকায় দেওয়া হয় গেটটা লাগায়া, তারপরে আবার গেট খুলে দেওয়া হয় বর্ষাকালে। এখন কিন্তু গেট খোলা আছে। এই যে অনেক গরম। আজকে সকালে বাড়ি থেকে বেরোইছি সমত মেঘলা মেঘলা আবহাওয়া ছিল, এখন যে গরম একটা একেবারে অসহ্য। যাই হোক, এখন দেখি আর কিছু খুঁজে খুঁজে পাই কিনা, আপনাদের দেখাইতে পারি কিনা, সাথে থাকেন। ভবানীপুর সীমান্ত ফাঁড়ি। এই যে আমরা একদম পাহাড়ের নিচে আছি কিন্তু এখন, তবে এগুলা সব ইন্ডিয়ার পাহাড়। এই যে কাঠের ব্রিজটা আবার আমরা ফেরার পথে কিন্তু পড়ছে, তো এটা এখন আমি হাইটটা বাড়িতেছি। আর এই দেখেন অর্ধেক ভাঙা আর লড়তেছে কেমনে, এটা দিয়ে মানুষ পার হয় গাড়ি নিয়ে, সর্বনাশ। এই যে ভাঙা তক্তাগুলা, এই যে একটু অসাবধানতায় একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। এটা হইতেছে লেঙ্গুরা বাজার। তো লেঙ্গুরা বাজারের উপর দিয়ে কিন্তু দুর্গাপুর যাওয়া লাগে। তো আমি এখন বাড়ির পথে রওনা দিচ্ছি, আর লেঙ্গুরা বাজারের উপর দিয়ে কিন্তু আবার যাওয়া লাগবে। তো এইটা হলো লেঙ্গুরা বাজারের অটো স্ট্যান্ড। আর সারাদিনে ঘুরে আমরা অনেক ক্লান্ত, ক্ষুধার্ত। এখন আছি হলো একটা রেস্টুরেন্টে, আসছি কিছু খাওয়া দাওয়া করবো। এই যে আমাদের খাবার চলে আসছে, আর আমরা এখানে অর্ডার দিছি হলো মোরগ পোলাও। মোরগ পোলাওটাও অ্যাভেলেবেল ছিল, তো এটাই নিয়ে নিছি। আমাদের এদিকে রেস্টুরেন্টগুলোতে এত আইটেম থাকে না। যেটা সবসময় থাকে এটা হচ্ছে মোরগ পোলাও। যাই হোক, মোরগ পোলাওটা কিন্তু ভালোই করে তারা। তো আমি খাওয়া দাওয়া করি, অনেক ক্লান্ত, অনেক ক্ষুধা লাগছে। এটা সম্ভবত কক মুরগি দিয়া রান্না করছি। বিসমিল্লাহ। খাওয়া দাওয়া শেষে একটু হাঁটাহাঁটি করতেছিলাম লেঙ্গুরা ব্রিজের উপরে। এটা হচ্ছে গণেশ্বরী নদীর উপরে অবস্থিত, আর এই নদীটার উৎপত্তি কিন্তু ভারত থেকেই। এই ব্রিজের বিশেষত্বটা হচ্ছে এই ব্রিজটা কিন্তু রবার ড্রাম ব্রিজ। শুষ্ক মৌসুমে কিন্তু এই ব্রিজের মাধ্যমে পানি বাদ দেওয়া হয়, আর বর্ষার মৌসুমে খুলে দেওয়া হয়। তো এই এলাকার জন্য কিন্তু এই ব্রিজের গুরুত্ব অনেক, কারণ এই ব্রিজের পানির উপরেই এই এলাকার কৃষিকাজ নির্ভর করে। এই নদীটাও কিন্তু অনেক অনেক সুন্দর। তো লেঙ্গুরা বাজারে খাওয়া দাওয়া শেষ করে এখন রওনা দিচ্ছি আবার বাড়ির পথে। তো একদম বিকাল হয়ে গেছে, এখন বাড়িতে যাই। তো যাওয়ার পথে আবার আপনাদেরকে একটু পাহাড়গুলো দেখা যায়, রাস্তা থেকে যে কি সুন্দর পাহাড়গুলো দেখা যায়। তো বাড়ি যাওয়ার পথে হঠাৎ করে রাস্তার মধ্যে থামলাম। এটা একদম মাঝামাঝি, মানে আমাদের গ্রাম আর এই যে জায়গায় আমি দাঁড়াইছি এটা কিন্তু বেশি দূরে না। তো আমি বাড়ির খুব কাছাকাছি আছি। তো এখানে মানে এত সুন্দর বিকালের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাই, এই জন্য একটু থামলাম। এই যে দেখেন সামনে সবগুলা ধান ক্ষেত লাগানো শেষ, কি সুন্দর লাগতেছে। এগুলা সবুজ হয়ে গেছে অলরেডি। আর ওই পারে যে পাহাড়গুলা কি সুন্দর, আর সাথে হলো পাকা রাস্তা। রাস্তার দুই পাশে যে গাছগুলা লাগাইছে সরকারি গাছ, এই গাছগুলাও কিন্তু বড় হইতেছে আর অনেক সুন্দর হইতেছে। তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগে। আর এদিক দিয়ে প্রত্যেকটা মানে রাস্তার দুই পাশে গাছ আছে, যার কারণে কিন্তু জার্নি করার একদমই ক্লান্তিরা থাকে না। তো আমি প্রায় বাড়ির কাছে এসে পড়ছি, এখন বাড়িতে যাব। খুব ক্লান্ত আজকে, মানে এত গরমের মধ্যে এই বুরখা টুরখা পয়রা জার্নি করা অনেক কষ্ট হয়ে গেছে যদিও। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।